আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে আপনার এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রকিবুর রহমান। আজকে আমরা পুঁজিবাজারে ব্যাংকের ভূমিকা কী হওয়া উচিত এবং কতটুকু হওয়া উচিত পুঁজিবাজারকে স্থিতিশীল করতে, ভালো করতে, সেটা নিয়ে আমরা আমাদের অতিথির সাথে আলোচনা করব। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে ওইটা দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখন আমি দুইজন অতিথি আমার সাথে আছেন, দুজন অতিথিকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব। উনি সাবেক সচিব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান। আপনাকে স্বাগতম। আমার ডান পাশে আছেন অধ্যাপক সাইদ আহসানুল আলম পারভেজ ভাই, আপনাকে স্বাগতম। তিনি চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং ইসলামিক ব্যাংক একটি দেশের সবচেয়ে বড় ব্যাংক অ্যাজ এ ডিপোজিট হিসাবে আর কি। আমরা এখন আমাদের আলোচনায় ফিরে আসছি। প্রথমে মনে হয় পারভেজ ভাই আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আর কি, যে আজকের যে আমাদের পুঁজিবাজারে যে অবস্থা আমরা দেখছি আর কি, এই পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য, পুঁজিবাজারকে ভালো করার জন্য, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের একটি স্ট্রং ভূমিকা রাখার জন্য আমরা মনে করি পুঁজিবাজার শক্তিশালী হওয়া দরকার, স্থিতিশীল হওয়া দরকার। এবং সেই হিসাবে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি যে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে আর কি। তো আমরা যে এটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারে ব্যাংকগুলো ঠিক আগের মতো, মানে পুঁজিবাজার যে বিনিয়োগ করার প্রয়োজন, যেভাবে বিনিয়োগ করা উচিত, যেভাবে আসা উচিত, যেভাবে তাদের বিনিয়োগ থাকা উচিত, সেই বিনিয়োগটা হচ্ছে না। তো সেটাকে কীভাবে নিয়ে আসা যায়? আপনি একটি বড় ব্যাংকের সাথে জড়িত আছেন। ধন্যবাদ সম্মানিত অ্যাঙ্কর। আপনি যথার্থই বলেছেন যে পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো করতে গেলে আপনার ব্যাংকের একটা ভূমিকা এখানে আছে, কিন্তু এটা স্বীকার করে নেওয়ার পরেই আমি বলবো যে বর্তমান আমাদের যে পুঁজিবাজারের যেই বাস্তব অবস্থা, এখানে আপনি দেখেন কোথাও যেন এখনও একটা ইনভেস্টারদের, ক্ষুদ্র ইনভেস্টারদের এখন একটা আস্থাহীনতা আছে। তারা এখনও মনে করে যে ম্যানিপুলেশন পসিবল, যদিও পুঁজিবাজারের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপর আপনি দেখবেন যে একটা কোথাও যেন একটা সংশয় আছে। সিমিলারলি ব্যাংকগুলো আপনার এখানে ইনভেস্ট করতে এসে তারা আপনার দে হ্যাভ বার্ন দেয়ার ফিঙ্গার্স, অ্যান্ড এই অভিজ্ঞতার থেকে বেরিয়ে এসে তারা এখন আবার ওই জায়গায় ইনভেস্ট করতে ততটা সাহস পাচ্ছে না। দেশেই কি, যদিও গভর্নমেন্ট বা বিভিন্ন জায়গার থেকে প্রণোদনা আছে, বলা হচ্ছে যে করেন। সো আমি যেই ব্যাংকে আছি, আমাদেরও একটা খুব বড় ধরনের আপনার সিকিউরিটিজ আছে, সিকিউরিটিজ কোম্পানি আমাদের আছে। তো আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের পুঁজি ছিল সেখানে প্রথম আপনার 250 crore। পরবর্তীতে ওই সিকিউরিটিসকে ব্যাংক থেকে আরও 500 কোটি টাকা দেওয়া হয়, কিন্তু ওই সিকিউরিটিস কোম্পানি সেটা ইনভেস্ট না করে শর্ট টার্ম ডিপোজিট করে রেখেছে। তাহলে আপনি দেখেন যে কতখানি সে কি হলে পর্যাপ্ত ফান্ড থাকার পরেও। আর এখন যে কথাটা আমি বলতে চাই, এবং এটা আমার মনে হয় নীতি নির্ধারকরা সহ পুরো ব্যাংকিং সেক্টরকে ভালো করে চিন্তা করতে হবে, যে একটা রাইজিং ট্রেন্ডে আপনার এই বুল মার্কেটে সবাই ইনভেস্ট করতে পারে এবং কিছু লাভও সবাই করতে পারে, সেটা সবাই করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেই সমস্ত ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সিকিউরিটিসগুলো আছে তাদের মধ্যে ওই সক্ষমতা নেই যে গুড শেয়ার বুঝে অথবা আপনার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্ট করার মতন সক্ষমতা তাদের নেই, যার জন্য তারা কেউই আপনার এই রিস্কটা নিচ্ছে না। আরেকটা কথা তো আপনাকে বুঝতেই হবে, যেখানে মাদার কোম্পানি ব্যাংকের শেয়ারের অবস্থা খুব খারাপ। মাদার কোম্পানি ব্যাংকের শেয়ারে যখন আপনি দেখেন ফর নো রিজন, একেবারে অদরকারিভাবে ব্যাংকের শেয়ার দেখেন, ব্যাংকগুলোর যেখানে সম্পদ আছে আপনার, তাদের যেটা এখন এই মধ্যে তাদের যেটা ডিপোজিট আছে এবং বিভিন্ন জায়গায় জায়গা জমি সহ ব্যাংকের যেটা, একটা ব্যাংকের শেয়ার যদি বিক্রি করে দিয়েও ফেরত দেয় 10 টাকার শেয়ার 10 টাকার বেশি পাওয়া যাবে।
কিন্তু কোনো কোনো ব্যাংকের শেয়ার 10 টাকার থেকে নিচে আছে, ভালো ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও। ভালো ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও। রাকিব ভাই, এই জায়গায় আপনার সঙ্গে আমার একটু দ্বিমত আছে, যেহেতু আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেকবারের প্রেসিডেন্ট। এই ভালো ডিভিডেন্ড কিন্তু ব্যাংকগুলো দিচ্ছে না, কয়েকটা ব্যাংক ছাড়া। আমি কয়েকটা পার্টিকুলার কয়েকটা ব্যাংক। ইন জেনারেল ব্যাংকগুলো এই ক্যাটাগরি পরীক্ষা পাস করার জন্য, ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য, এই ক্যাটাগরি থাকার জন্য শুধুমাত্র 10%, 11%, 12% দিচ্ছে। ওটা থেকে যদি আপনি ট্যাক্স মাইনাস করেন, ওটা থেকে যদি আপনি ট্যাক্সটা মাইনাস করে দেন, অথবা প্রিমিয়ামে যদি ওই শেয়ার কেউ কিনে থাকে, যেমন 10 টাকা শেয়ার 25 টাকায় কিনেছে, ওই কোম্পানি 10% দিছে, সো দ্যাট কামস ডাউন এগেইন টু 4-5%, ওখান থেকে ট্যাক্স চলে গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি মোটা দাগে, আমি আমার দেশের অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এটার সঙ্গে রিলেটেড, স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি ইনভলভড, যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টকে আরও লাভজনক করতে হবে। স্টক মার্কেট ইনভেস্টমেন্ট ইজ স্টিল নট ভেরি প্রফিটেবল এক্সেপ্ট ডে ট্রেডিং। আমি আজকে কিনলাম এবং কোনোটা জিনিস ইন অ্যান্টিসিপেশন দ্যাট ইট উইল কাম আপ, একটা পর্যায় পর্যন্ত চলে যাবে, ওইটা বিক্রি করে বেরিয়ে গেলাম। এইভাবে যে একটা দিনে কিনে দিনে বেচা অথবা 3 দিন পরে বেচার মানসিকতা সৃষ্টি হয়ে গেছে, which is against the very fundamentals of a stock market. জি, আমি আপনার কাছে আসবো। পারভেজ ভাই যে কথাটা বলতেছিল জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, যে উনি বলতেছিলেন যে আসলে ডে টু ডে ট্রেডিং এর মধ্যে সবাই জড়িত হয়ে পড়েছে। ইভেন ব্যাংকগুলি, যে ব্যাংকগুলি লং টার্মে থাকতে পারে, মিড টার্মে থাকতে পারে, কারণ তাদের থাকার ক্ষমতা আছে, তাদের সাস্টেন করার ক্ষমতা আছে, তারাই চলে গেছে ডে টু ডে ট্রেডিংয়ে। তাহলে এটা কিভাবে এটা এই সমস্যার সমাধান করা যায়, তারা একটু যাতে তারা মিড টার্মে থাকে, তারা একটা লং টার্মে থাকে, এটা কি কিভাবে নিয়ে আসা যায়? এটা তো সমস্যা অন্য কেউ সমাধান করতে পারবে না, এটা ব্যাংকগুলোকেই বুঝতে হবে জিনিসটা। কারণ আমরা এখানে একাধিকবার আলোচনা করেছি যে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা জাস্ট শর্ট টাইম ক্ষুদ্র বিনিয়োগকারীর মধ্যে ব্যবহার করছে। জি, এই কথাটা আমরা বারবার বলছি এবং বারবার আলোচিত হচ্ছে। ব্যাংকে যদি আপনি দেখেন, এখন বাজার যে খুব একটা মার্কেট খারাপ তা কিন্তু নয়, না, এখন তো স্থিতিশীল বলতে পারেন। অ্যাভারেজ পি ইজ স্লাইটলি লেস দ্যান 15, জি, হুইচ ইজ নট সো ব্যাড রিয়েলি। কিন্তু ব্যাংকিং সেক্টরে এখনও খুব ভালো ইনভেস্টমেন্টের জায়গা, এই জন্য যে সেখানে কিন্তু পি, অ্যাভারেজ পি 7-এরও কম, 7-এর নিচে অলমোস্ট। সুতরাং আপনি যেখানে 7 বছরে আপনার মূল প্রফিটটা তুলে ফেলতে পারছেন, যতই কম ডিভিডেন্ড দিক তারপরেও, কারণ দামটা এত কমে গেছে যে কম ডিভিডেন্ড দেওয়ার পরেও কিন্তু পিটা 7-এর নিচে আছে, তারপরেও লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে না। উনি যথার্থ বলেছেন যে ব্যাংকস হ্যাভ ওয়ান্স বার্ন দেয়ার ফিঙ্গার্স 2010 সালে। কিন্তু কেন? ব্যাংক তো ইনভেস্ট করবে লাইক এ প্রফেশনাল ইনভেস্টার। ব্যাংক তো 100 টাকার শেয়ার 7,000 টাকায় কিনবে না, ফর নো রিজন হোয়াটসএভার। 2010 সালে পর্যন্ত ব্যাংকগুলো এরকম দায়িত্বহীন আচরণ করেছে। ব্যাংক শুধু না, ব্যাংক, ইনস্টিটিউশনাল ইনভেস্টার সবাই, যখন সবাই জানতো যে মার্কেট ইজ ফাস্ট অ্যাপ্রোচিং টু এ ক্র্যাশ, তখনও এত অ্যানালিসিস করার পরেও, এত অ্যানালিস্ট থাকার পরেও ব্যাংক, মার্চেন্ট ব্যাংকস, আপনার মিউচুয়াল ফান্ড সবাই ইনভেস্ট করে গেছে এবং দে হ্যাভ বার্ন দেয়ার ফিঙ্গার্স ফর নো ফল্ট অফ আদার্স। আর একটা সমস্যা ছিল, দেখেন ব্যাংকগুলো তখন যে বিহেভিয়ার করেছে, তখন আইনটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে লায়াবিলিটিজের 10% পর্যন্ত বিনিয়োগ করতে পারতো, এক্সপোজার ছিল। দ্যাট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট। তারপরে সেই হিউজ অ্যামাউন্টটাকেও এক্সিড করে 10-12টা ব্যাংক আপনি জানেন ইনভেস্ট করে বাজার ফ্লাইট করেছিল এবং তাদের একটা বিশালভাবে বাজার ক্র্যাশের দিকে নিয়ে গেছে, বাজারকে কাল্টিভেট করেছে। মানে মানি মার্কেট তাদের ওই ফান্ডে বাজারকে ভোলাটাইল করতে অনেক বেশি সাহায্য করেছে। অ্যাবসলিউটলি। যেটা পরবর্তী পর্যায়ে যেটা এখন যেটা হয়েছে, এরপরে এখন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এসছে। আমার মনে হয় অনেকটা যথেষ্ট কারণ আছে তার, এবং বর্তমানে কিন্তু আইনটা অনেক আমূল চেঞ্জ হয়ে গেছে, যে আপনার ক্যাপিটালের মাত্র 25%। হ্যাঁ, এটা মানে রিটেন আর্নিং অ্যান্ড পেড অফ ক্যাপিটাল। তো এতে কিন্তু ক্যাপাবিলিটিস কমে গেছে, যার জন্য বেশ কিছু ব্যাংক যারা ওভার ইম্পোজ ছিল, তারা তাদের সাবসিডিয়ারিতে যে লোনটা ছিল সেটাতে ইকুইটি কনভার্ট করতে বাধ্য হয়েছে, এবং এটা সুযোগ করে দিয়েছে সেন্ট্রাল ব্যাংক। আমি বলবো এটা একটা সুবিধা, যাতে তারা কিছু বিনিয়োগ করতে পারে, যাতে করে বিনিয়োগ করতে পারে। কিন্তু আমরা খেয়াল করেছি আগেও, এই ঘটনার আগেও কিন্তু বেশ কিছু ব্যাংক ছিল যাদের এক্সপোজার লিমিট ম্যাক্সিমামে পৌঁছে নাই,
না। তারপরেও তারা ইনভেস্ট করে নাই এবং এখনও করছে না, সুযোগ সৃষ্টি হওয়ার পরেও করছে না। এটার কারণ উনি যেটা বলেছেন আমি অনেকাংশে একমত, যে ব্যাংকগুলো ওইভাবেই আচরণ করছে যে 2 দিন 3 দিন পর পর যে কি হবে না হবে। এটা লক্ষণীয় আর কি। হ্যাঁ, that's very interesting। হয়তোবা বলা আছে, ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে তুমি পারলেই বেচে দিবা, আবার কিনবা, আবার বিক্রি করবে। আমি জানি না কে বলেছে না বলেছে, না, আমার মনে হয় বাট দ্য ফ্যাক্ট ইজ ব্যাংকের যখন তার লং টাইম ইনভেস্টমেন্ট করবে, যখন 2013 2014 এইটার সময় একটা সুবর্ণ যুগ চলে গেছে। জি, অনেক শেয়ারের দাম মানে বড় বড় অত্যন্ত ভালো ব্লু চিপ শেয়ারের দাম, এখন যা দাম তার হাফ বা ইভেন 1/3 ছিল। জি, কিন্তু তখনও তারা ইনভেস্ট করে নাই। এখন কিন্তু ভালো শেয়ারের দাম কিন্তু খুব একটা কম নেই এখন আর। তারপরেও ইনভেস্টমেন্টের বহু সুযোগ আছে, ব্যাংকে ইনভেস্ট করার বহু সুযোগ আছে, একটা ব্যাংক থেকে অন্য জায়গাতেও ইনভেস্ট করতে পারে। অবশ্যই। জি, তো এই সুযোগটা বোধহয় গ্রহণ করছে না, সেখানে উনি কারেক্ট যে সাধারণ বিনিয়োগকারীর মতোই ব্যাংকেরও একটা কনফিডেন্স সৃষ্টি এখনো হয়নি, বাজারের প্রতি আস্থা শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীর না, ইভেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের এখনও যথাযথভাবে কনফিডেন্সটা আসে নাই। আসলে তারা অবশ্যই লং টার্ম বেনিফিট করতো। আমি পারভেজ আপনার কাছে আসতে চাই। আমি যে কথাটা বলতে চাই যে ব্যাংকগুলি হ্যাভিং এ গুড অ্যাডমিনিস্ট্রেটিভ টিম, তারা তো অত্যন্ত প্রতিশ্রুতিশীল লোকজন সেখানে চাকরি করেন, এবং রিসার্চ, প্রত্যেকটা ব্যাংক যেখানে যেখানে লোন দেয় প্রত্যেকটা তার রিসার্চ টিম আছে, এবং পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তার একটা রিসার্চ সেল আছে। তা আমি তো মনে করি বাজার যে স্থিতিশীল, বাজার এখন স্থিতিশীল, বাজার এটাও না যে একেবারে ভোলাটাইল কোনো কিছু, বাজার এটাও শো করছে না যে এটা একেবারে মানে একটা হুলস্থুল অবস্থা, তাও না। তো এইরকম একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ব্যাংক যদি একটু মিড টার্ম লং টার্মে, আমি এটাও বলি না, আমি যে কথা বলার চেষ্টা করি যে একটা ব্যাংক যদি এক্স কোম্পানির 20 লাখ শেয়ার কিনে, তাহলে তাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিক্রি করার সময় তাকে মিড টার্ম বিক্রি করবে, লং টার্ম বিক্রি করবে, তাকে ডিভিডেন্ড দিতে হবে। তাকে এটা না যে সে 20 লক্ষ শেয়ার 20 বছর ধরে রাখবে, আমরা এটাও বলি না। কিন্তু এটা না যে 20 লক্ষ শেয়ার 2-4 টাকা 10 টাকা দাম বাড়ছে, এটা 5 দিন পরে এটা বিক্রি করে দিল, 7 দিন পর 10 দিন 15 দিন পরেই বিক্রি করে দিল। তাহলে এটা থেকে এটা, এবং তাদের স্ট্রং একটা রিসার্চ টিম আছে যারা এগুলি খুঁটিনাটি দেখে কোন শেয়ার কিনা যাবে, কোন শেয়ার লং টার্মে ভালো, শর্ট টার্মে ভালো, কোন শেয়ারের স্পন্সারকে, কোন শেয়ারের প্রফিট কী, কোন শেয়ারের প্রোডাকশন কী, কোন শেয়ার কী ব্যবসা করে, এগুলি যাচাই বাছাই করার জন্য যথেষ্ট দক্ষ কর্মকর্তা কিন্তু ব্যাংকে আছে। অতএব তারা যখন বিনিয়োগ করবে, তাদের যদি লোভ লালসা, যেটা জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব বলেছেন 2009 এবং 10-এ তারা লাইবিলিটিসে 10% বিনিয়োগ করতে পারতো, সেখানে তারা 30-35% বিনিয়োগ করেছে, শুধুমাত্র বিনিয়োগ করেই তারা চলেছে। কিন্তু এখন তো এটা স্টেবল। এখন এই রিসার্চ টিম বা দক্ষ কর্মচারী থাকা সত্ত্বেও কেন ইসলামী ব্যাংকের সেখানে টাকাটা তারা ফেলে রেখেছে, অথচ তারা বিনিয়োগ করার সুযোগ থাকা সত্ত্বেও? আমার মনে হয় পারভেজ ভাই, আমরা একজন বিনিয়োগকারী টেলিফোন করতে চান। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। বাবু। জি বাবু ভাই বলেন। হ্যাঁ, আমি একবার বললাম তো, এক ভদ্রলোক তো আমাকে প্রশ্ন করলেন, আমি তাকে তো বললাম সব। জি আপনি বলেন, আমরা আবার বলেন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম এফরমান বাবু, খুলনা থেকে বলছি। জি আচ্ছা, আমার কথা যে আপনি ওই যে আপনাদের আজকে টক শোতে এক ভদ্রলোক বললেন যে আজকাল এরকমই হয়েছে যে আজকে শেয়ার কিনলেন, জি 4 দিন এক্সিড করে গেল, 5 দিনের দিনে একটু দাম বাড়লেই বেচে দেওয়ার একটা টেন্ডেন্সি। কিন্তু আমি গত 7ই অগস্ট 15 সালে আমি কিছু শেয়ার পারচেস করছি বেশ কিছু কোম্পানির, তো তার একটারও অদ্যাবধি দাম বাড়ে নাই, ডিভিডেন্ড পেয়েছি, কিন্তু তারপরেও আমি এগুলো বেচতে পারতেছি না। আমার যে রেটে পারচেস করা সে রেট পর্যন্ত এখনো আসে নাই, অনেক নিচে পড়ে আছে। 1 নাম্বার 2 হলো কেপিপিএল, একটা কোম্পানি, আমি অনেকগুলো ডিভিডেন্ড পেয়েছি, এক্সেপ্ট কেপিপিএল ডিভিডেন্ডই দেয় না, এটার কারণটা কি? জি এটা ফারুক ভাই মার্কেট সম্বন্ধে আই উড লাইক জি জি প্লিজ আপনি বলুন। সো আমি আমাদের সম্মানিত এই দর্শকের কথা শুনেছি, সম্মানিত অ্যাঙ্কর মহোদয় আপনার কথা শুনেছি, একসাথে আমি যদি আনসার দেই, আপনার কথায় আসতেছি আমি ব্যাংকে। প্রথম এনার কথাই বলি, এখনও শেয়ার মার্কেটে এমন অনেক কোম্পানির বেচাকেনা হচ্ছে যারা এজিএমই করছে না, ডিভিডেন্ড দেওয়ার কথা তো পরে আসছে, তাই ডিভিডেন্ডও দিচ্ছে না। সো দেয়ার আর সার্টেন অ্যানামলিস, এইরকম কোম্পানি আছে। এমন কোম্পানি আছে, আরেকটি টকশোতে আরেকদিন আপনার সঙ্গে আমার কথা হয়েছে, যে কোম্পানিগুলো শাটডাউন অবস্থায় আছে, ওদের কোনো অস্তিত্বই নেই।
ওই কাগজগুলোও ওই আপনার এই ডেট কোম্পানির কাগজগুলো স্ক্রিপ্টগুলো তো এগুলি তো পারভেজ ওটিসিতে চলে যাচ্ছে, হ্যাঁ এটাকে ক্লিয়ার গ্রুপে চলে যাচ্ছে। এই জেড গ্রুপে আনফরচুনেটলি আমাদের এই বিনিয়োগকারী ভাইরা আমরা উপর্যুপরি বলার পরও এখনও জেড ক্যাটাগরির শেয়ারও খুব আগ্রহের সাথে কিনে, অনলি বিকজ দি প্রাইস রেসপন্সিভনেস, যে আমি সোমবারে কিনলে বুধবারে তো ওই কোম্পানির দাম বাড়ে ভাই, বা ওদের নিজস্ব চিন্তাভাবনা আছে। আমি যে জিনিসটা আপনাকে বলার চেষ্টা করতেছি যে আমাদের শেয়ার মার্কেট কিন্তু এখনও খুব ভালো অবস্থায় আছে, যদি আমি ওনার কথাটাকে মেনে নিচ্ছি যে প্রেজেন্টলি অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার এমন জায়গায় এসছে যে ওটাকে আর বুঝে শুনে কিনতে হবে। দেন এগেইন দেয়ার আর স্টিল অ্যাভিনিউজ, যে অনেকগুলো ভালো ফাউন্ডেশনের কোম্পানির শেয়ার আন্ডার প্রাইসড আছে, এখনও আছে। এইটা উপলব্ধির ক্যাপাসিটি সাধারণ যাদের নেই, মানসিকতাও নাই। আর ব্যাংকের ব্যাপারে আপনার সঙ্গে আমি একটু বিনয়ের সাথে ডিফার করতেছি। আপনার যেহেতু আমি এখন দায়িত্বে আছি, একেবারেই আমি পদাধিকার বলে এই সিকিউরিটিসেরও দায়িত্বে আছি, তো আপনার আমি দেখেছি দে আর নট কম্পিটেন্ট টু অ্যানালাইজ এ শেয়ার। তারা আপনার কোম্পানি এটা কি সেক্টরটাকে বুঝতে হবে, স্টিল সেক্টর বা আপনার সিমেন্ট সেক্টর, বা এটা সেক্টরটাকে বুঝতে হবে এই সেক্টরটার এখন কী অবস্থা, শিপ বিল্ডিং, শিপ ব্রেকিং, ওয়ার্ল্ড মার্কেটে কিনা কত লোহার, ফিনিশ গুডসের দাম কত, লাভ কত হতে পারে, এই কোম্পানি বিগত কত বছর ট্যাক্স কত দিছে। তো সো আমাদের এটা কি কিনা উচিত এইটা বোঝার ক্যাপাসিটি ওদের নাই, ওরা মার্কেট বিহেভিয়ারটা দেখে। I am so sorry to ঠিক আছে, কিন্তু কোম্পানি ফাউন্ডেশনস দেখতেছে না। তো যার জন্য আমি মনে করছি যে এই অবস্থা থেকে যদি উন্নতি করতে হয়, আমি ডেফিনেটলি মনে করি ব্যাংকগুলোকে আগে আসা উচিত। কিন্তু আমি অ্যাঙ্কর আপনার মাধ্যমে আপনার 1 মিনিট সময় এয়ার টাইম নষ্ট করতে চাই না। এই অবস্থা থেকে যদি উন্নতি করতে হয়, আমি মাননীয় সরকারকে বলতে চাই শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টকে মোর প্রফিটেবল করতে হবে। আই সাজেস্ট দ্যাট এই ট্যাক্স অন্তত মাসে 50,000, বছরে 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম, এটাকে করার ইনকাম করার আওতায় বাইরে নিয়ে যেতে হবে। অনেকে যাতে লং টার্ম বিনিয়োগ করে অন্তত ডিভিডেন্ড আয় থেকে ইনকাম করতে পারে। বিকজ আমার কাছে তো এটা মজা লাগছে না, ব্যাংকের কাছে মজা লাগছে না কেন বলি, মাননীয় অঙ্কর, আমার ব্যাংকের টাকা তো অন্য জায়গায় আমার লগইন করার উপায় আছে, ওখান থেকে আমি কি পেলাম, সার্ভিস চার্জ পাচ্ছি, পেনাল্টি করতেছি, এলসিকুলার চার্জ দিতেছি, আগ্রম করতেছি, বাগ্রম করতেছি। সো উই আর রানিং মানি ফ্রম ব্যাংক টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে। এখন ব্যাংকের টাকাটা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, আমাদের প্রিন্সিপাল চিন্তা হবে আমরা লাভ করবো সেটা পরে, দেশের অর্থনীতিকে আমরা হেল্প করবো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আমরা হেল্প করবো। একটা দেশের স্টক মার্কেট তাকে উপরে নির্ভর করতেছে সেই দেশের অর্থনীতির হেলথ, কিন্তু এই মানসিকতাও নাই, ওই দক্ষতাও নাই। তাই আমি ট্যাক্সের ব্যাপারে বলতে চাই, আমি অগ্রণী জনতা সোনালী যে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে সরকার ডিসিশন নিয়েছিল টু অফলোড দ্য শেয়ার, এবং এই রূপালী ব্যাংকে আমি পরিচালক ছিলাম। আপনার অ্যাঙ্কর আপনাকে একটা সুন্দর তথ্য দিই, রূপালী ব্যাংকে আমাদেরকে বলা হয়েছিল যে ওই সময়ে আমাদের তো 100 টাকা শেয়ার ভ্যালু ছিল, ডিমিউচুয়ালাইজেশন হয়নি, তখন 1500 টাকার নিচে নামলে আর বেচতে পারবেন না। শেয়ার মার্কেট 1500 টাকার উপরে থাকলে তার মানে 110 টাকার শেয়ার 150 টাকার নিচে হলে ইউ ক্যানট সেল। সো দিস ওয়াজ এ কন্ট্রাডিক্টরি। আমি মনে করি এই সমস্ত জিনিসগুলো বোঝা দরকার। আর রূপালী ব্যাংকের শেয়ার 100 টাকা আদৌ হবে কি না এইটাকে চিন্তা করে আমাদেরকে ওইটাকে আবার এটাকে অফলোড করতে হবে। তাই আমি মনে করি মোটামুটি ভালো ফাউন্ডেশন আছে এমন কোম্পানি শেয়ার আসতে হবে এই স্ক্রিপ্টের ক্ষেত্রে, এবং আমি মনে করি যে এই ট্যাক্স কমাতে হবে। আমি মনে করি যে ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য প্রণোদনা দিতে হবে। এই ব্যাপারে বিদেশি দেশ, আমি যাদের সাথে কথা বলেছি তারা বলেছে তোমাদের এই ট্রান্সপারেন্ট না এই রিপোর্টিং সিস্টেম। তারা বলে তোমরা ব্যাংকের জন্য একটা বানাও ব্যালেন্স শিট, লোন নেওয়ার জন্য আরেকটা বানাও ব্যালেন্স শিট, ট্যাক্স দেওয়ার জন্য আরেকটা বানাও ব্যালেন্স শিট। ওখানে আমরা ডিপ্রাইভড হই। আমরা যখন ইনকাম করি আমরা সেকেন্ডারি মার্কেটে যেটা প্রফিট হচ্ছে ওইটা পাই, কিন্তু মূল ডিভিডেন্ড থেকে আমরা ডিপ্রাইভড হই। দিস থিংস শুড বি অ্যাড্রেস, না হলে স্টক মার্কেটের হেলথ ভালো করা যাবে না। কিন্তু এখন ইন্ডেক্স যে জায়গায় আছে 4500 সামথিং, আমাদের মার্কেট ক্যাপিটাল যেটা আছে 2,51,000 আমাদের মার্কেট ক্যাপিটাল 3 লাখ সামথিং। জি, ওটা ডলারে বলতেছেন আপনি? হ্যাঁ ডলারে, হ্যাঁ টাকায় বোধহয় আপনার 2,91,000 কোটি টাকা সামথিং। আচ্ছা, তারপর আমাদের এখন যেই ওইটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, ইন্ডেক্স মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, টার্ন ওভার ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমাদের টার্ন ওভার কিন্তু এই 480-500 কোটি, আমি মনে করি যে এটাকে অনেক বাড়ায় দেওয়া যায়। মার্কেট ক্যাপিটাল 3,23,000, 3 লাখ প্লাস, 3 লাখ প্লাস। আচ্ছা, তো আপনার এই সমস্ত জিনিসগুলো মিলে আমার মনে হচ্ছে যে ব্যাংকগুলো আগায় আসার জন্য তো সরকারি একটা
আপনার ইয়া লাগবে। জিডিপিতে আমাদের ভূমিকা অনলি 18.70% অনলি, যেটা অন্যান্য দেশে ইভেন বোম্বেতে বোধহয় এটা সম্ভবত 60% উপরে জিডিপিতে, সেখানে আমাদের অনলি 18%। না, আমি একটু বলছিলাম যেটা যে একটা যেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বিশেষ করে তাদের মেজর ফান্ডটা তো লং টার্মে যাবে, আর কিছু ফান্ডটা যাবে লং ডে টু ডে কেনা বেচার জন্য, যেটা মেনলি ফর ক্যাপিটাল গেইনস, বাট দ্য মেজর শেয়ার শুড গো ফর ডিভিডেন্ড। এখন যেটা একটু আগে বললেন পারভেজ ভাই, যেটা উনি বললেন যেটা যে একটা পার্টিকুলার ব্যাংকে অনেক টাকা পড়ে আছে তাদের সাবসিডিয়ারিতে, কিন্তু তারা এটা শর্ট টার্ম ডিপোজিট রেখে দিয়েছে ব্যাংকে। এখন এটা কিন্তু খুব আমার মনে হয় না প্রফেশনাল, একটা খুব প্রফেশনালি খুব একটা এফিশিয়েন্ট বিহেভিয়ার। কারণ ব্যাংকে টাকা রাখলে আপনি কত টাকা পাবেন? 5% ইন্টারেস্ট পাবেন, 6% পাবেন, এর বেশি তো পাবেন না। পক্ষান্তরে মানে এখন এই বাজারেও প্রচুর কোম্পানি আছে যেখানে আপনি যদি খুব কেয়ারফুলি ইনভেস্ট করেন দেখে শুনে, বছরে 15 থেকে 20% প্রফিট ইজ অ্যাসিওর্ড, এবং এটা রিস্ক ফ্রি। আমি আপনাকে কোম্পানির নাম বলে দিতে পারি, এই কোম্পানিগুলো, দেয়ার আর অ্যাটলিস্ট 2 ডজন কোম্পানিজ। সুতরাং ওইটার ওখানে না রেখে যদি এফডিআর করে রাখে কোথাও 3 মাসে বা 5%-এর জন্য, সেটা খুব প্রফেশনাল দৃষ্টিভঙ্গির কম্পিটেন্সের প্রমাণ রাখে বলে আমি মনে করি না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আর একটা প্রশ্ন এসছে যে 50,000 টাকা করে ডিভিডেন্ড মাসে ফ্রি, মানে 6 লাখ টাকা ফ্রি। এটা একটু আনপপুলার কথা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে ট্যাক্স পলিসি দিয়ে কোনো বিহেভিয়ার বা কোনো কিছুই চেঞ্জ করা যায় বলে আমার মনে হয় না। প্রফিটের দ্বারা মানুষ গাইডেড হয়, কিন্তু ট্যাক্স বেনিফিট পাবে সেই জন্য আমি ইনভেস্ট করব, এইটা আমার মনে হয়, আই হ্যাভ বিন এ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটর ফর লং টাইম, আমার মনে হয় এটা হয় না। একটা জিনিস খেয়াল করেন, একটা বিশাল বেনিফিট দেওয়া আছে ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেটে, যে একটা কোম্পানি যদি লিস্টেড হয় তাহলে 25% ট্যাক্স দিতে দেবে, আর যদি লিস্টেড না হয় 35%। অর্থাৎ একটা কোম্পানি যদি নন লিস্টেড হয়, তার যদি 10 কোটি টাকা প্রফিট হয়, সে ট্যাক্স দিবে 3.5 কোটি, কিন্তু লিস্টেড হয়ে গেলে দিবে 2.5 কোটি। 1 কোটি টাকার একটা বেনিফিট হবে। এই বেনিফিটটা নেওয়ার জন্য একটা কোম্পানিও কিন্তু লিস্টিংয়ের জন্য আসে না। এই যে ট্যাক্স, বিশাল একটা ট্যাক্স বেনিফিট, এটার জন্য কেউ আসে না, কারণ তারা ট্যাক্স ফাঁকি দেয়। আমরা because it is transparent, because there are scope for paying less tax otherwise in other ways. So this is not effective. আমাদের ট্যাক্স পলিসি, আমাদের মানে ইকোনমিক ক্ষেত্রে আমি মানে আনফরচুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ট্যাক্স পলিসি দিয়ে আমাদের ইকোনমিকে প্রভাব সৃষ্টি করা খুবই ডিফিকাল্ট। দিস ইজ ওয়ান। আমি তারপর আপনার মূল যে বিষয়টা, যে আমাদের যে মিউচুয়াল ফান্ডের একই ব্যাপারে মিউচুয়াল ফান্ড যে এফিশিয়েন্টলি যে খুব কিছু হ্যান্ডেল, এখন দেখা যাচ্ছে অনেক মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিটে রেখে দিচ্ছে টাকা। অ্যাবসলিউটলি একই কথা মিউচুয়াল ফান্ড সম্পর্কে। অনেক মিউচুয়াল ফান্ড এখন ওদের মধ্যে একটা ইনভেস্ট করতেই হবে, এতে ইকুইটিতে এরকম একটা লিমিট আছে, সেইটুকু হয়তো তারা করতে বাধ্য হচ্ছে বা করছে না, আমি জানি না কমপ্লায়েন্স কতটুকু, কিন্তু এর বাইরে যে টাকাটা আছে তারা কিন্তু এফডিআর করে রাখছে বা এই ধরনের করে রাখছে। একই ব্যাপার, কারণ এই মার্কেটে কিন্তু ঝুঁকি খুব বেশি নাই। না, আমি সেটাই, সেই কথাটাই সবাই বলছে, এমন তো কোনো ঝুঁকি নেই যে এটা 500 টাকা হয়েছে তারপর এটা 200 টাকা হয়ে যাচ্ছে, এরকম তো কিছু হচ্ছে না। এমন শেয়ার খুব কম আছে যখন 300 টাকা আবার 100 টাকা হয়ে যায়, না 2010 সালের মধ্যে। সেই রকম ঝুঁকিপূর্ণ বাজারটা নয় না এই বাজার। একটা কথা হচ্ছে পুঁজিবাজারে ঝুঁকি থাকবেই, অলওয়েজ, এটা আপনি কোনোদিনই বলতে পারেন না এটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, এটা তো বলাই যাবে না, এটা বলা যাবে না। কিন্তু তুলনামূলকভাবে বর্তমান বাজার অনেকটাই ঝুঁকি কম। সুতরাং এই বাজার থেকে যে বেনিফিটটা নেওয়া যায় অনেকটা ঝুঁকিহীনভাবে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রপারলি গ্রহণ করছে বলে আমার মনে হয় না। এটা তাদেরকে চিন্তা করা উচিত। সরকার এগিয়ে এসে তো ইনভেস্ট করে দিবে না, নো, এখানে সরকারের এমন কোনো ভূমিকা নাই। এখানে যে সমস্ত কোম্পানি, যে সমস্ত ইনভেস্টররা নিজেদের যারা পলিসি দ্বারা নিচ্ছে, তাদের চিন্তা করে দেখা উচিত এই সুযোগে তারা এই সুযোগের ব্যবহারটা তারা করবে কিনা। মোটামুটি রিলেটিভলি ঝুঁকিমুখী বাজার। 2010 সালের কথা যদি মনে করে যে উই বার্ট আওয়ার ফিঙ্গার্স, সেখানে অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা, পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। এটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ বাজার ছিল।
এখন তো সেই ঝুঁকিটা অনেক কমে গেছে। তো পরজে I would like to কিভাবে এটাকে compliment him. কিভাবে নিয়ে আসা যায়, ব্যাংকগুলো খুব কিভাবে ভালোভাবে নিয়ে আসা উৎসাহিত করা যায়, যায়? যেমন উনি যেভাবে বললো বা আপনি যেভাবে বলছেন যে পুঁজিবাজারে কিছু ঝুঁকি থাকবেই, আমরা ওইটা বলতে চাই না। এভরিবডি নোস, যারা পুঁজিবাজারের ফান্ডামেন্টালস জানে, জি। যদি আপনি আপনার পোর্টফোলিওগুলোকে আপনি লো রিস্ক অর অলমোস্ট নো রিস্ক একটা ক্যাটাগরি, আর মিডিয়াম রিস্ক অ্যান্ড হাই রিস্ক, এই তিনভাবেই আপনি কিনবেন। এবং আপনার এটা খুবই ইজি। এটা যে এই জন্য আমাদের হিসাবে মোটা দাগে আপনার এই প্রায় 25টার মতন কোম্পানি আছে যাদেরকে আমি বেশ ভালো মনে করি, যাদের 10 টাকার শেয়ার এখন 11 টাকায় থাকলে 12 টাকায় থাকলে আমি মনে করি যে 5 বছরে এটা গিয়ে 18-19 টাকায় হবে। সো ওখানে একটা 100% ক্যাপিটাল গেইন। এখন আমাকে শুধু দেখতে হচ্ছে যে এই কোম্পানির পিছনে কারা আছে, হু আর দ্য ড্রাইভার্স, ম্যানেজমেন্ট কারা আছে, মালিকরা কেমন আছে, ওদের রেপুটেশন কি আছে, ওরা এন্টারপ্রেনার কি না, ওদের গত কয়েক বছর ট্যাক্স কিভাবে দিছে। সো আমি কিন্তু এটা থেকেই বুঝে যাচ্ছি যে ডিভিডেন্ড কিভাবে দিয়েছে, তাহলে আমি একটা ডিভিডেন্ড ইনকামও পাবো। কিন্তু মুশকিল হলো এই আপনার এই লো রিস্ক অ্যান্ড নো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং আপনার হাই রিস্ক, যে কয়েকটা জিনিস আমি হাইতে রাখলাম, আমি ধরে নিলাম যে এইটা এই কারণে এই কোম্পানি বেড়ে যাবে, আপনার 22 টাকা শেয়ার 32 টাকা হবে, না হতে পারে। তো সেই জন্য আমি প্রিয় দর্শকদেরকে শুধু বলতে চাই, আর টু দ্য বেস্ট অফ মাই নলেজ, একেবারেই আমার পড়াশোনা অনুযায়ী 4500 প্লাস মাইনাস ইন্ডেক্স একেবারে রিস্কি না, এর উপরে ইন্ডেক্স যাওয়া উচিত হবে না। আবার এটা 4000 নিচে নামলো বা এটাও স্বাস্থ্য না, কিন্তু ওনারা করতে পারেন। প্রথম কথা আমি স্মরণ করে দিতে চাই যে যেই ব্যাংকিং সেক্টর, যেহেতু ব্যাংক ইজ গ্যারান্টেড বাই দ্য স্টেট, প্রিয় দর্শক, ব্যাংক কিন্তু গ্যারান্টেড বাই দ্য স্টেট, তাই ব্যাংক লাল বাতি জ্বলবে না। তো যতই ওনারা শুনুক যে ব্যাংকে বিপর্যয় হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সো ব্যাংকিং সেক্টরে যে সমস্ত শেয়ারগুলো 10 টাকা বা 9.5 টাকা এরকম আছে, এই সমস্ত শেয়ারগুলো থেকে 2-3 বছরের মধ্যে একটু ভালো পাওয়া যাবে, ফল পাওয়া যাবে, ওনারা ওইটার দিকে যেতে পারেন, ফল ক্যাপিটাল গেইন 1। নাম্বার 2 হচ্ছে ব্যাংক থেকে ওনারা লাভ পাবেই। কোনো ব্যাংক ক্যানট অ্যাফোর্ড টু বি ইন বি ক্যাটাগরি অন সি ক্যাটাগরি। তারা এই ক্যাটাগরিতে থাকার জন্য 10% দেবেই, 11 দেবে, 12 দেবে, 13 দেবে। তো ওনারা ওইটাও চিন্তা করে কিনতে পারেন। এরপরে কিছু কিছু কোম্পানি আছে, দে আর ভেরি গুড কোম্পানিস, ওখানেও তারা বিনিয়োগ করতে পারেন। আমার মনে হয় যেটা আমি দায়িত্ব নিয়ে বললাম, সিকিউরিটিসের ক্ষেত্রে দায়িত্ব নিয়ে ওখানে বলতে পারছি না, কাউকে ছোট করতে চাই না, যে শেয়ারের মার্কেটে ইনভেস্ট করার আপনার রীতিনীতিটা আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা এখনো আসে নাই। এটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় সমস্ত অথরিটিকে এই যেভাবে আমি বলতেছি, এটা কিন্তু টকশোতে বলার কথা না, যে আপনার এই হাউ টু বাই শেয়ারস, এটার আরও অনেক জিনিস আছে। তো এই জিনিসগুলোর আপনারা ব্যবস্থা করেন, অ্যাওয়ারনেসের দরকার আছে, আমি এটাই ফিল করি। আচ্ছা, আপনি তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন, আপনি জানেন ভারত এবং আমেরিকা, ইউরোপে প্রত্যেক দেশে অ্যানালিস্ট থাকে, তারা রেগুলার টিভিতে বলে যে এততে কিনবেন, এততে বিক্রি করবেন, এটা এততে বিট করেন, এটা এত করেন, এই করেন, সারাক্ষণই বলতে থাকে। আমি আমেরিকান নাসডাক বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এরকম অনেক অ্যানালিস্ট দিয়েছি, একটা চ্যানেল সারাক্ষণই বলতেছে যে এটা এততে কিনবেন, এততে কিনবেন না। তা বাংলাদেশে কিন্তু এই ধরনের লাইসেন্স এখনো দেওয়া হয়নি কাউকে, যে সেটা গাইডলাইন দিবে আর কি বিনিয়োগকারীকে, এরকম। তো এটা কি দেওয়া উচিত? আমার মনে হয় এটা সম্বন্ধে খুবই কেয়ারফুল হতে হবে দেওয়ার আগে। না, তা তো অবশ্যই, তার কারণ হচ্ছে আমরা যে উন্নত দেশের সঙ্গে যেখানে একটা মিনিমাম এথিক্যাল লেভেল আছে, জি, এবং যখন তারা অ্যাডভাইস দিচ্ছে সম্পূর্ণ একটা প্রফেশনাল অ্যাডভাইস, 100% প্রফেশনাল, এখানে যে সম্পূর্ণ প্রফেশনাল অ্যাডভাইস দেওয়া হবে কি না, এর পেছনে কিছু মতলববাজ লোকজন এসে জমা হবে, এটা সম্পর্কে আমি নিশ্চিত না। সুতরাং এই ধরনের একটা অ্যাডভাইস দেওয়াটা আমাদের দেশে খুব রিস্কি। আমি রেকমেন্ড করব না যে এই ধরনের সবসময় অ্যাডভাইস দাও, এখানে কিনেন বা ওখানে কিনেন না। অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে আমি এটা চাইব না। তা আপনি কি বলেন এটার উপর? সাধারণত আমি বারবার বলতেছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেতে হবে। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে গেলে শেয়ার মার্কেট ভালো হবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনার স্টক এক্সচেঞ্জের সাথে যৌথভাবে ফাইন্যান্সিয়াল আপনার লিটারেসি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, এটা সম্পর্কে আপনি কি বলেন? আই ওয়েলকাম দ্যাট। আচ্ছা, এটা কিভাবে হওয়া উচিত? যে কোনো অ্যাওয়ারনেস প্রবলেম, ইনভেস্টর এডুকেশন ইজ গুড। তাদের নিজেরাই তাদেরকে শিক্ষা গ্রহণ করুক, তারা তাদের অভিজ্ঞতা একটা ব্যাপার এবং এটার সম্বন্ধে জ্ঞান একটা ব্যাপার, এই দুটো কম্বিনেশন যখন হয়ে যাবে তখন তারা নিজেরাই তাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা জিনিস আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের বিনিয়োগকারীদের মধ্যে,
দাম কমে গেলে একে ব্লেম করো, এসএসসির দোষ, এক্সচেঞ্জের দোষ, সরকারের দোষ, ব্রোকারদের দোষ। ব্রোকার এই কিন্তু একটা জিনিস তারা ভুলে যাচ্ছে যে আমাকে একটা পার্টিকুলার শেয়ার একটা পার্টিকুলার দামে কিনতে কেউ বাধ্য করছে না, আমি স্বেচ্ছায় কিনছি, বুঝে শুনে কিনছি, এবং ভালো শেয়ার হলেই কিন্তু আমি যে কোনো দামে কিনতে পারি না। শেয়ারটা খুব ভালো, কিন্তু তারও তো একটা লিমিট আছে যে এই দামে ভালো, এর উপরে ভালো নয়। এই জিনিসগুলো তো প্রপার এডুকেশন, মানে ইনভেস্টর এডুকেশন ছাড়া ডেভেলপ করা সম্ভব না। সুতরাং অ্যাওয়ারনেস প্রোগ্রামে যেটা কথা বলছেন, ইনভেস্টর এডুকেশনের প্রোগ্রামে যেটা বলছেন, এটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত, খুব জোর দিয়ে এটা চালু করা উচিত। আপনার আমরা যে ব্যাপারটা বরাবরই আলোচনা করার চেষ্টা করছি, যে আমরা বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, আপনারা বলছেন, আমরাও বলছি, যে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি রিয়েল বিহেভটা না করে, মিউচুয়াল ফান্ড যদি রিয়েল বিহেভটা না করে, পোর্টফোলিও যারা করবে তারা যদি রিয়েল বিহেভটা না করে, তাহলে কিন্তু বাজারকে স্থিতিশীল করা খুবই দুষ্কর হবে। আর যাই হোক, বাজার স্থিতিশীল হবে। আপনি বিনয়ী মানুষ, ভদ্র মানুষ, আমি একটু অভদ্রভাবে বলতে চাই, প্রপারলি বিহেভ করার দক্ষতা নাই, সক্ষমতা থাকতে হবে তো। আচ্ছা পারভেজ, একটা ফোন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। হ্যালো, জি হ্যাঁ বলুন, সংযোগ দিচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। যে প্রশ্নটা করুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। একটু আগে একজন উনি বললেন যে ব্যাংকে ইনভেস্টমেন্ট করার যে সমস্ত শেয়ার গুলো 10 টাকার উপরে আছে, 11 টাকা আছে, 2-3 বছরের ভিতরে শেয়ার গুলো খুব ভালো হবে। তাহলে যেখানে ন্যাশনাল ব্যাংক, যেখানে ইন্ডেক্স 5000-এ কেনা হয়েছিল তখন 23 টাকা ছিল, আর এখন মার্কেটে সে 11 টাকায় নেমে এসছে। এখন এইটা কিভাবে উনি আচ্ছা, জি পারভেজ। মাননীয় দর্শক, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো ব্যাংকের নাম না নিয়ে বলছি। আপনি এমন একটি ব্যাংকের নাম বলেছেন যেই ব্যাংকটি প্রবলেম ব্যাংক। আপনি মনে রাখতে হবে, আপনি ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংকের একেবারেই বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফিকেশন আছে যে প্রবলেম ব্যাংক, কোন কোন ব্যাংক প্রবলেম ব্যাংক থেকে বেরিয়ে আসছে, ক্যামেল রেটিং কি আছে, ব্যাংকের শেয়ার কিনছেন মানি আপনি ক্যামেল রেটিং জানেন, আমি এটা ধরে নেব। ব্যাংকের শেয়ার কিনছেন মানি আপনি কোন ব্যাংক, ট্রাভেল ব্যাংক ধরে নেব। আমি কিন্তু যেই ব্যাংকের আপনি নাম নিয়েছেন আমি ওই ব্যাংকটা মনের মধ্যে রেখে বলি নাই, কিন্তু আমি আবার অন্য ব্যাংকের নাম নিতে পারি, আমি নেব না। কিন্তু আপনি একটু ভালো করে দেখেন যে ব্যাংকের যে ক্যাটাগরি আছে, যে ট্রাভেল ব্যাংক, প্রবলেম ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের লিস্ট আছে, ওখান থেকে যে সমস্ত ব্যাংকগুলো ট্রাভেল ব্যাংকে নেই, ওখান থেকে আপনি 10 টাকার শেয়ার যেগুলো 9 টাকায় আছে বা 8.5 টাকায় আছে, ওগুলো কিনবেন। 5 বছর আপনি ধরে নেবেন যে একটা ক্যাপিটাল গেইন। আসলে ঘুরে ফিরে একটা কথাই হচ্ছে, আপনি যে শেয়ারটাই কিনবেন, এই শেয়ারটার ফান্ডামেন্টাল দেখে আপনাকে কিনতে হবে, এই শেয়ারটার ব্যাকগ্রাউন্ড দেখে আপনাকে কিনতে হবে, এই শেয়ারটার স্পন্সরকে আপনাকে দেখতে হবে, পারফরম্যান্স কি দেখতে হবে। আর একটা সমস্যা হচ্ছে, যেটা সাধারণ ইনভেস্টররা বোঝা কঠিন হবে, যে সেখানে যে অ্যাসেটটা দেওয়া আছে, মানে যে লোনটা অফার করা আছে, এটা কি গুড অ্যাসেট, কতটুকু ব্যাড অ্যাসেট, এটার প্রভিশনিং কত ভবিষ্যতে করতে হবে, এটাকে উইন্ডো ড্রেসিং করে আপাতত সাপ্রেস করে রাখা হয়েছে কিনা, ভবিষ্যতে বেড়ে যাবে কিনা, এই যে প্রভিশনিং এর ব্যাপারটা। কারণ অপারেটিং প্রফিট সবাই ভালো করছে, কিন্তু প্রভিশনিং এর পরে এসে বোঝা যাচ্ছে আসলে কে কতটুকু সঠিকভাবে প্রভিশনিং করছে, বাসেল 3 রেগুলেশন অনুযায়ী কে সঠিকভাবে করছে না, উইন্ডো ড্রেসিং করে। এমন ব্যাংকও হতে পারে যে অন্য একটা জায়গা থেকে লোন নিয়ে পুরোনো লোনটা শোধ দিয়ে দিচ্ছে, ইট মেবি ইট ইজ হ্যাপেনিং, এই ধরনের উইন্ডো ড্রেসিং হতে পারে। সুতরাং ব্যাংকের ভিতরে ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি কি, এখানে নন পারফর্মিং লোন হয়তো আমি এখন বুঝতে পারছি যে এই বছর এনপিএল এত ছিল, কিন্তু এই এনপিএলটা আমি সঠিকভাবে দেখাচ্ছি কিনা, নাকি প্রভিশনিংয়ের ব্যাপারে আমি কোনো উইন্ডো ড্রেসিংয়ের আশ্রয় নিয়েছি, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর পক্ষে বোঝা খুবই মুশকিল। সুতরাং যে সম্মানিত যে দর্শক শ্রোতা যিনি প্রশ্নটা করলেন, তার কিছুটা ভিত্তি তো অবশ্যই আছে। এই যে ব্যাংক শুধু ক্যামেল রেটিং দেখে পাওয়া যাবে না, আমি মনে করি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি পারভেজ ভাই, আপনার কাছে আমি জাস্ট অল্পতেই জানতে চাইবো যে আসলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকের ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে কিভাবে স্থিতিশীল করতে পারে, কিভাবে ওরা একটু লং টার্মে যেতে পারে, কিভাবে একবারে শর্ট টার্ম না হয়ে লং টার্ম। হচ্ছে এসএসসি সাবেক চেয়ারম্যান সাহেব, তার অভিজ্ঞতা, সুন্দর অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা থেকেই দেখছেন উনি কিন্তু এই বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে আপনার উইথ কশন আনতে বলছে, আই এগ্রি, কিন্তু আমাদেরকে বিদেশি বিনিয়োগ আনতে হবে, ইনস্টিটিউশনাল বায়ারদেরকে এখানে আনতে হবে এবং ক্ষুদ্র বায়ারদেরকেও অ্যাওয়্যার করতে হবে। আমি মনে করি এই 3টি জিনিস, কিন্তু আপনারা টকশোতে
বা এখানে আমরা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাচ্ছি না কেন, এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমি শেষ ফারুক করলাম। যদি আপনি এক সেকেন্ডে যদি বলেন। এক সেকেন্ডে তো কিছু বলা যাবে না, জাস্ট বাট দ্য পয়েন্ট ইজ, আমি যেটা সবসময় বলি যে এই প্রবলেমটা একটু সময় নেবে, আমার ইতিবাচক একটা দিক নিচ্ছে, স্থিতিশীলতা এসছে, ইনশাআল্লাহ এটা ইমপ্রুভ করবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের অতিথির কথা শুনলেন। আমরা সবাই আশাবাদী, আমরা কেউ হতাশ না। আমরা মনে করি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তার সঠিক রোলটা প্লে করবে। তারা মিড টার্ম লং টার্মে থাকবে। তারা যদি মিড টার্ম লং টার্মে থাকে তাহলে বাজার আরও স্থিতিশীল হবে, বাজার স্থিতিশীল হলে দেশ উপকৃত হবে এবং পুঁজিবাজার অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখবে। আমরা আশাবাদী ধীরে ধীরে বাজার তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিন একই সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।